भाजपा दल के प्रतिष्ठाता सांसद तथा भूतपूर्व केंद्रीय मंत्री कबीर पुरकायस्थ के स्मृति चारण कार्यक्रम सीजर के बंग भवन में आयोजित किया गया। इस स्मृति चारण कार्यक्रम में सांसद परिमल शुक्लवैद्य, विधायक दीपायन चक्रवर्ती तथा दूसरे कई वरिष्ठ दिग्गज हस्तीगण मौजूद रहकर कार्यक्रम को चार चांद लगाए और अपने वक्तव्य भी पेश किया। कार्यक्रम में जिला सभापति रूपम शाह, कनाथ पुरकायस्थ तथा दूसरे वरिष्ठ हस्तीगण भी मौजूद थे। विभिन्न वक्ताओं ने स्वर्गीय कबीर पुरकायस्थ जी के जीवनादर्श तथा कई पहलुओं के बारे में लोगों को विस्तारित जानकारी दिया। उनके प्रति आभार भी व्यक्त किया। उनके स्मरण में 1 मिनट का मौन भी पालन किया गया। मोखं करतु वाचा गोविन्दाय नमो नमः। वसुदेवसुतं अवतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा परसन्तं हृदयारविन्दे भवं भवामि सहितं नमामि। दीपज्योति परं ज्योति दीपज्योति जनार्दन নন্দসিনা ওনাকে টেলিফোন করে রাত্র হয়ে গেছে। সন্ধ্যার পরে আমি নরসিংপুর থেকে ঘুরে এসেছি। বললেন দলিলাও রিজাইন দিত, তো তার রিজাইনটা অ্যাকসেপ্ট করে নাও, তোমরা নিয়ম কানুনিটা বাধ্য হতে পারে, কারণ হেডমাস্টার হিসেবে কিছু রেসপন্সিবিলিটি থাকে। সুখেন্দুশেখর দত্ত মহাশয়, কালীরঞ্জন দেব এবং মিশন রঞ্জন দাস ছিলেন। এবং আমার একটা কথা মনে পড়ে, বাবার সঙ্গে বসে বৈঠকখানায় আলোচনা চলছে এবং কবীন্দ্র পুরকায়স্থ মহাশয় বাবাকে বলেছিলেন যে আমাদের বিধায়করা তো প্রথমবার এবার বিধানসভায়, আপনি তো শিলংয়ে যখন রাজধানী ছিল তখন থেকে বিধানসভায় অ্যাটেন্ড করছেন, কভার করছেন, আমাদের বিধায়কদের বিধানসভায় যে পারফরমেন্স তার সম্বন্ধে আপনার যদি কোনো কোনো ক্রিটিসিজম থাকে বা কোনো ওদের যদি ভুল থাকে তাহলে আপনি ওদেরকে একটু ধরিয়ে দিন। এই ছিল ওনার কি বলবো, যে সবসময় উনি একটা যে পার্টির এমএলএ কিভাবে ভালো পারফরমেন্স করে বিধানসভায় তার প্রতি একজন জার্নালিস্ট থেকেও একটা মতামত নেওয়ার ওনার যে ইচ্ছা, ওনার যে পার্টির পারফরমেন্সটাকে আরো উন্নত মানের করার ইচ্ছা, সেটা তার সেই কথা থেকে আমার এখনো কানে বাজে। আমি তখন কটন কলেজে পড়ি, আমি ছিল না যেটা আজকের দিনে অনেকে আমরা ভাবি, কিন্তু সেই সময় সেই অবস্থায় উনি চাকরি ছাড়লেন, চাকরি ছেড়ে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেন, কিন্তু বিধানসভা নির্বাচনে শিলচর আসনে সেই সময় উনি পরাজিত। আর পরাজিত হওয়ার পর যে আবার চাকরিতে ফিরে যাওয়া বা আবার রাজনীতি ছেড়ে দেওয়া, সেই কাজে উনি যাননি। সেই সময় গোলাপ বর্মার নেতৃত্বে আসামে সরকার গঠন হয়। চেষ্টা করলেন যে এই এলাকায় কিছু কাজ করা যায় কিনা, এবং সেই সময় যে রাজনীতি সেটা আজকের দিনে আমি আর আলোচনা করতে চাইছি না, আপনারা সবাই জানেন। পরবর্তীতে জনতা পার্টি সরকার ভেঙে যায় সমস্ত ভারতবর্ষে। আর ভেঙে যাওয়ার পর 1980 সালে যখন ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠা হয়, সেই প্রতিষ্ঠার সময় আমার যতটুকু জানা আছে যে দিল্লির ফিরোজ শাহ কোটলায় 4, 5, 6 এপ্রিল এই 3 দিন দিল্লিতে ফিরোজ শাহ কোটলায় অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে বিস্তৃতভাবে আলোচনা হয় যে আমরা কি করব। যারা জনসংঘ থেকে জনতা পার্টিতে এসেছিলেন এবং জনতা পার্টির সেই ব্যক্তিরা সবাই মিলে চিন্তা করলেন যে আমরা কিভাবে আমরা এগোবো, এবং সেই সময় যখন সবাই মিলে সিদ্ধান্ত নিলেন যে আমরা ভারতীয় জনতা পার্টি নামে একটা নতুন রাজনৈতিক দল গঠন হয়। বাজপেয়ীজি সেই দলের সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেন এবং সেই সময় আমি যতটুকু জানি যে বরাক উপত্যকা থেকে 2 জন ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন। এক ছিলেন কবীন্দ্র পুরকায়স্থ আর দ্বিতীয় ব্যক্তি করিমগঞ্জ থেকে হরিপদ ভট্টাচার্য, হরিপদ দেব, এই 2 জন ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন।
আর বাজপেয়ীজি দায়িত্ব নিয়ে উনি মানুষ ডেকে বলেছিলেন যে আপনি যান গিয়ে আসামে ভারতীয় জনতা পার্টির কাজকর্ম আরম্ভ করুন। আর যখন উনি গুয়াহাটিতে সোজা দিল্লি থেকে नमस्कार। जन्म और मृत्यु के बीच का जीवन कैसे जिया उसका उदाहरण हमारे बीच में कविंद्र प्रकाश जी है। उन्होंने अपने छोटे से जन्म काल से जब से उन्होंने होश संभाला तब से आरएसएस संघ करते हुए बीजेपी के पूर्वोत्तर में बीजेपी के जन्मदाता के रूप में उन्होंने इतने कष्ट करके बीजेपी का जो फल हम लोग देख रहे हैं, जो रूप देख रहे हैं, उसके जड़ जिसको बोलते हैं, जिसको नींव बोलते हैं, वो बीजेपी की कविंद्र प्रकाश जी है। उनका हमारे बीच से चले जाना हमारे बीजेपी परिवार के लिए नहीं, शिवचर वासियों के लिए भी एक बहुत बड़ी क्षति है। उनके जैसे व्यक्तित्व को जो आशीर्वाद हमारे समाज को मिला, बीजेपी संस्था को मिला और उनके परिवार को मिला, वो सभी अभी आपने हमारे पूर्व मंत्री से, पूर्व संसद से और आने वाले वक्ताओं से सुना। बार बार उनके बारे में दोहराने की जरूरत नहीं है। उनका नाम সঙ্গে আমরা বিভিন্নভাবে আমরা জড়িত ছিলাম। আজ উনি আমাদের মধ্যে নেই, আর ওনার জীবন যেভাবে আমাদের দলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। আর একটু আগে কথা বলা হয়েছে উনি নির্বাচনে লড়েছেন, কয়েকবার উনি নির্বাচনে হেরেছেন। অনেক যারা পলিটিক্যাল লিডাররা হারার পর মনোবল নষ্ট হয়ে যায়, কিন্তু গোবিন্দদার ক্ষেত্রে আমি দেখেছি হারার পর ওনার কাজ কন্টিনিউ ছিল। পরের দিন থেকেই উনি বেরিয়ে যেতেন এবং ওনার যে জনসাধারণের সঙ্গে যে সম্পর্ক, এটা চোখে পড়ার মতো ছিল। আমার যতটুকু ওনার সম্বন্ধে জানা, আমার রাজনীতিতে আমি প্রথম যখন শুরু হয়, উনি তখন অষ্টআশি ইংরাজি হবে। প্রথম উনি আমার বাড়ির সামনে একটি সভা করার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করলেন। আর এই বলা এই 40 বছরের সুদীর্ঘ ইতিহাস সম্ভব নয়। আমিও শুনেছি ওনার বক্তব্য, তখন ভারতীয় জনতা পার্টি করিনি, ইসি কলেজে পড়ি। এক শ্রদ্ধাবোধ ওনার ব্যক্তিত্বের প্রতি। কোনো একটা সময় আমরা নিমন্ত্রণ করে নিয়েছিলাম আমাদের গ্রামে, ওইখানে সংঘের মাঠে কিছু বলেছিলেন, ছোট্ট করে এক মঞ্চ তৈরি করিয়েছিলাম। তারপরেই ওনার প্রেরণায় কোনো না কোনো সময়, খুব বড় কিছু নয়, সংঘের মাঠে অল্প করে যাওয়া অভ্যেস কবীন্দ্র। বাসুদা যে কথাগুলো বললেন, কবীন্দ্রবাবু নির্দেশে দুধনাথ রবিদাস 84 ইংরেজিতে 1 টাকার এক নির্বাচন। তারপর থেকে লুকিয়ে লুকিয়ে কোনো না কোনো সভায় যাওয়া ইত্যাদি। বক্তব্য দীর্ঘ করব না। কোনো একটা সময়ে বাসুদা যেভাবে বললেন রামমানিকপুর, তখন এটা 80 দশকের কথা। সিদ্ধান্ত নিলেন কবীন্দ্রবাবু পুরাধা ব্যক্তিত্ব, আর তার সঙ্গে আরো 2-4 জন ছিলেন, চাকরি করি, ব্যবস্থা নিলেন যে না কেউ দাঁড়াতে হবে ধলাইতে। দাঁড়াতে হলে সৌভাগ্য দুর্ভাগ্য যাই বলেন, তীরটা আমার দিকেই চললো। তো চললো মানে আমি তো মনের দিকে প্রস্তুত নই। এই কথাটা বলেই আমার বক্তব্য শেষ করব।
মনে লাগছে তার আগে আরো দু একটা ছোটখাটো চাকরি পেয়েছি, বাড়ির থেকে যেতে দেওয়া হয়নি। বাবার এক সন্তান, ঠাম্মা ছিলেন, যেতে দেননি। বড় আদর করে এরকম